হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতই। আমরা আজকে নতুন একটা টপিক স্টার্ট করব, সেটা কি ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার সরলরেখা বা স্ট্রেট লাইন। সেটা ইউনিট 2 এ এখানে কোঅর্ডিনেট জিওমেট্রি বলে পোর্শন রয়েছে। তার মধ্যে রয়েছে স্ট্রেট লাইন বা সরলরেখা এবং কনিক সেকশন, যার মধ্যে সার্কেল, তারপরে উপবৃত্ত, পরিবৃত্ত, এগুলো সব রয়েছে। সেগুলো আমরা পরবর্তীতে দেখব। তো সরলরেখা চ্যাপ্টারটা ইউনিট 2 এর, এখান থেকে ফুল মার্কস আসবে 5, মানে এই ইউনিট থেকে আসবে টোটাল 15 মার্কস, এখান থেকে 5 মার্কস, আর কনিক সেকশন থেকে তোমাদের আসবে 10 মার্ক। এখানে যেহেতু এমসিকিউ নাই, তো বড় কোশ্চেনগুলো আমরা করব। তো করার আগে আমরা বেসিক যে কনসেপ্ট সেটা আমরা পড়ে নিই। আজকে নেক্সট ক্লাস থেকে আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রথমে আমরা আসি স্ট্রেট লাইন কাকে বলে, সরলরেখা কাকে বলে, সরলরেখার ডেফিনিশন বা সংজ্ঞা। তাহলে সরলরেখা কাকে বলে? কোনো একটা বিন্দু যদি কোনো একটা প্লেনে বা সমতলে, প্লেন বা সমতল কি সেগুলো পরবর্তীতে আছে, এটা ধরে নাও একটা প্লেন বা সমতল, সমতলে যদি কোনো নির্দিষ্ট দিকে চলতেই থাকে, যদি দিক পরিবর্তন না করে, তাহলে যে এই সঞ্চার পথ পাবো, এই সঞ্চার পথকে বলা হয় সরলরেখা। আর এই সঞ্চার পথের যে সমীকরণ পাবো তাকে বলা হয় সরলরেখার সমীকরণ। এবার সরলরেখার সমীকরণে বা সরলরেখা জানার আগে কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে এবং সেগুলো আমরা দেখে নিই। সেটা প্রথমে আসে আমাদের নতি, যেটাকে বলা হয় ইনক্লিনেশন, ইংলিশে বলা হয়, ইংলিশ টার্মটা জেনে রাখবে, ইনক্লিনেশন। তাহলে নতিটা কি? কোনো একটা সরলরেখা, ধরো এটা একটা সরলরেখা, ধরো এটা একটা সরলরেখা, অথবা এরকম টাইপের একটা সরলরেখা রয়েছে, ধরো যাচ্ছে এরকম টাইপের একটা সরলরেখা। তাহলে এই সরলরেখার নতি কি হবে, বা এরকম একটা সরলরেখা গেল। তাহলে এই সরলরেখা নতি বলতে কি বোঝো? সরলরেখাটা যদি এক অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, এই কোণটা যদি থিটা হয়, তাহলে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটাকে বলা হয় নতি। তাহলে এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকে অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, কিন্তু ক্লকওয়াইজ না, এটা অ্যান্টি ক্লকওয়াইজ যায়। তাহলে ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা উৎপন্ন করছে তাকে আমরা কি বললাম? থিটা। আর এই থিটা তাকে বলা হয় নতি বা ইনক্লিনেশন। তাহলে এক্স, এখানে কি থিটা কত হবে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে, তাহলে এটা হয়ে যাবে থিটা। এখানে থিটা কোণটা হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে। এটা যদি একটু বড় করে লিখি, মানে আঁকি, তাহলে চিত্রটা হবে এরকম টাইপের। তাহলে এটা হয়ে যাবে থিটা। এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করছে সেটা হয়ে যাবে থিটা বা নতি বা ইনক্লিনেশন। এবার আমরা আসবো, এরপরে আমরা আসি প্রবণতা। এই দুটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের জানা। প্রবণতা ইংলিশে যেটাকে বলা হয় স্লোপ। তাহলে প্রবণতা কি? এই যে থিটার সঙ্গে যদি ট্যান আমরা জুড়ে দিই, তাহলে যেটা পাবো, যে ভ্যালুটা পাবো, সেটাকে বলা হয় ট্যান থিটা বা প্রবণতা। সেই স্ট্রেট লাইনের প্রবণতা বা স্লোপ, যেটা আরেকটা নাম হচ্ছে ইংলিশে স্লোপ। তাহলে ট্যান থিটা হচ্ছে এই যে নতিকোণ বা নতিটা পাচ্ছি, সরি ইনক্লিনেশন বা নতিটা পাচ্ছি, বা এই যে অ্যাঙ্গেলটা পাচ্ছি, অ্যাঙ্গেলের সঙ্গে ট্যান যদি জুড়ে দিই, তাহলে যেটা পাবো সেটা হয়ে যাবে প্রবণতা। তাহলে এটাকে আমরা আবার এম দিয়েও ডিনোট করি, এম সমান ট্যান থিটা। কিছু কিছু অঙ্ক পরবর্তীতে দেখতে পাবো ট্যান থিটা দিয়ে ডিনোট করি। এবার এই প্রবণতা নির্ণয়েরও একটা বিশেষ ফর্মুলা রয়েছে, সেগুলো আমরা দেখব। দেখো, দুটো নন বিন্দু দেওয়া আছে, দুই বিন্দু আকার দেওয়া থাকলে তার প্রবণতা কি হয় সেটা আমরা দেখব, প্রবণতা বা স্লোপটা। তাহলে দুটো বিন্দু রয়েছে, একটা x1 y1 পি বিন্দু নিলাম, একটা x2 y2 কিউ বিন্দু নিলাম। তাহলে কিউ বিন্দু আর এর সঙ্গে এটা যদি থিটা কোণ করে, তাহলে এখান থেকে একটা অ্যাঙ্গেল আমরা ক্রিয়েট করতে পারবো। এর উপরে লম্বা একটা টানলাম, এখান থেকে এটা এম, এটা এল, এটা কিউ, এটা পি। তাহলে এই কোণটাও থিটা হবে, এটা অনুরূপ কোণ বলা হয়, এই কোণটাও থিটা হবে। তাহলে এইভাবে করে, তাহলে এটা লম্ব আমরা টানলাম পি আর এল। তাহলে এই লম্বটা যদি টানি, এবার আমাকে এর একটা ত্রিভুজ পাচ্ছি, এটা তো লম্ব। তাহলে আমাকে পি কিউ এর মানে এই স্ট্রেট লাইনের, বা যদি এই স্ট্রেট লাইনটা ও এল দিয়ে, এই স্ট্রেট লাইনটা আমাকে প্রবণতা বার করতে হবে, মানে ট্যান থিটা বার করতে হবে, ট্যান থিটা বা এম। তাহলে এটা ফর্মুলা হয়ে যায় y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, অথবা এটাকে আমরা যদি মাইনাস কভার নিই, তাহলে এটা হয়ে যায় y1 মাইনাস y2 আর x1 মাইনাস x2, যেটা এই x1 y1 গুলা তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। এখান থেকে চলে আসবে, দেখো এইখান থেকে এইটুকু ডিস্টেন্সটা কত হয়, এখান থেকে এইটুকু ডিস্টেন্স একটা করে দেখাচ্ছি, পরবর্তীতে আমরা শুধু ফর্মুলাগুলো দেখবো আর প্রুফ দেখাবো না। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা হবে, এটা যদি এইটুকুটা হয়ে যাবে x1, কারণ তার মানে এটা যদি ও বিন্দু হয়, এটা নাম দিই ধরো আর এস নাম দিলাম, তাহলে ও বিন্দু, তাহলে ও এম কত হবে? ও এম হয়ে যাবে আমাদের x1,
কেন? কারণ কি এটা x1 আর এটা y1, তাহলে x1 y1 বিন্দুটা কত হবে, তাহলে এইটুকুটা x1 হবে, তার জন্য এটা x1 y1 বিন্দু, তাহলে এটা যদি p x1 y1 হয় তাহলে এখানে pmটা কত হবে, pmটা হয়ে যাবে y1। অনুরূপভাবে OLটা কত হবে, OLটা হয়ে যাবে x2, আর OLটা x2 হলে QLটা কত হবে, Q আর Lটা হয়ে যাবে আমাদের, QLটা হয়ে যাবে xy2। তাহলে এইটুকু পেলাম। এবার আমরা যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হলে আমরা জানি ট্যান থিটা সমান কি জানি, ট্যান থিটা সমান জানি এটা হয়ে যাবে P, এখানে যদি একটা নাম দিই, এটা নাম দিলাম PQR, আর নাম দিলাম, তাহলে এটা ট্যান থিটা, এটা যদি থিটা কোণ হয় তাহলে এই থিটার যে বিপরীত বাহুটা থাকে সেটা অতিভুজ, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে এটা এটা যদি থিটা হয় তাহলে এটা লম্ব, এটা ভূমি হয়ে যাবে। তাহলে এখানে লম্ব কত PR, আর ভূমি কত, ভূমি হচ্ছে QR। তাহলে QR এর ভ্যালুটা কত পাবো, QR মানে হচ্ছে LM, আর LM কত পাবো, এখান থেকে LM হয়ে যাবে OM মাইনাস OL। তাহলে OM কত পেয়েছি, OM হচ্ছে x1, আর OL কত পাচ্ছি, OL হচ্ছে x2, তাহলে x1 মাইনাস x2, তাহলে এটা হয়ে যাবে PR। LM সমানই PR, যেহেতু এটা একটা আয়তক্ষেত্র উৎপন্ন করছে তাহলে বিপরীত বাহুগুলি সমান, এটা সমানই হয়ে যাবে PR। তাহলে PR সমান পেয়ে গেলাম x1 মাইনাস x2। দেখো এটা PR ভুল লিখেছি, কারণ LMটা PR হবে না, এটা QR হবে, সরি এখানে মিস্টেক হয়েছে, এটা হয়ে যাবে QR। তাহলে এটা ভ্যালুটা নিচে আসবে, সেটা কি x1 মাইনাস x2, এটা এলো। এবার আমরা PR সমান, এটা এখান থেকে বের করতে পারবো PR সমান কি লিখতে পারবো, PR লিখতে পারবো PM থেকে কত বাদ দিলে PR হবে, PM থেকে যদি RM বাদ দিই তাহলে মাইনাস RM, তাহলে এটা হয়ে যাবে PR। এবার আমরা এইটুকুটা কত জানি, এইটুকুটা জানি x2, তাহলে এইটুকুটা x2 মানে QL x2 হলে RM ও x2 হবে, তাহলে RM হচ্ছে PM কত, PM পুরোটাই হচ্ছে y1, আর সরি এটা y2, x2 না y2, এখান থেকে এটা x2 আর এটা y2, তাহলে এটা y2 হবে, তাহলে RMটা কত হচ্ছে y2, তাহলে y1 মাইনাস y2, তাহলে PR, এই PRটা আমরা কত পেলাম y1 মাইনাস y2, তাহলে এখানে বসিয়ে দেবো y1 মাইনাস y2। তাহলে আমরা বললাম এটা এখানে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে y2 মাইনাস y1 বাই x1 মাইনাস x2। তাহলে এইভাবে আমরা এটাকে আমরা m দিয়ে ডিনোট করি। এইভাবে আমরা দুটো বিন্দু দেওয়া থাকলে তার প্রবণতা নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এটা, প্রবণতা। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, m সমান y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এটা আমাদের কাজে লাগবে, এটা বলা হয় যদি দুটো বিন্দু দেওয়া থাকে তাহলে তার প্রবণতা। এবার আমরা প্রবণতা কত পেয়েছিলাম, m সমান পেয়েছিলাম y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। এবার কিছু রেজাল্ট দেখবো, 1 নম্বর রেজাল্ট, x অক্ষ বা x অক্ষের সমান্তরাল সরলরেখার প্রবণতা। তাহলে x অক্ষ বা x অক্ষের সমান্তরাল সরলরেখার প্রবণতা, তাহলে এটা x অ্যাক্সিস, তাহলে x অ্যাক্সিসের এখানে x অ্যাক্সিসের প্রবণতা কত হবে, x অ্যাক্সিসের অ্যাঙ্গেলটা কত, থিটা সমান 0 হচ্ছে, আর আমরা জানি ট্যান থিটা হচ্ছে তার প্রবণতা, তাহলে ট্যান জিরোর ভ্যালু কত হয়, ট্যান জিরোর ভ্যালু হয়ে যায় 0, তাহলে এর প্রবণতা হয়ে যাবে 0। আর x অক্ষের সমান্তরালেও এদের তো অ্যাঙ্গেলটা x অক্ষের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে, এটা x অক্ষের সমান্তরাল, তাহলে এটাও 0 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, তাই জন্য এর প্রবণতা 0 হয়ে যাবে। এবার যদি y অক্ষ হয়, y অক্ষ বা y অক্ষের সমান্তরাল সরলরেখার প্রবণতা, তাহলে y অ্যাক্সিস, তাহলে এটা হচ্ছে y অ্যাক্সিস, তাহলে y অ্যাক্সিসে y0, তাহলে y অ্যাক্সিসে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি করছে, অ্যাঙ্গেলটা হচ্ছে π/2 ক্রিয়েট করছে, তাহলে এখান থেকে কত পাবো, tan π/2, আর আমরা জানি tan পি/2 y অক্ষ বা y অক্ষের সমান্তরাল সেম হবে, তাহলে tan π/2 তাহলে সেটাকে কী বলা হয়, অসঙ্গত বা অনির্ণেয়, তাহলে অনির্ণেয়। তাহলে আমরা কি পেলাম, x অক্ষ বা x অক্ষের সমান্তরাল প্রবণতা হয়ে যায় 0, আর y অক্ষ বা y অক্ষের সমান্তরাল সরলরেখার প্রবণতা হয়ে যায় অনির্ণেয়, যেটা নির্ণয় করা যায় না, কারণ কি tan 90 ডিগ্রি মান আমরা জানি আনডিফাইন্ড। এবার আমরা যদি মূল বিন্দু থেকে কোনো একটা সরলরেখা যদি পয়েন্ট দেওয়া থাকে AB, এই যে সরলরেখাটা মূল বিন্দু থেকে যদি AB পয়েন্টের যে সরলরেখা পাচ্ছি, এর প্রবণতা বের করার ফর্মুলাটা কি, এর প্রবণতা বের যদি m হয় তাহলে এই মূল বিন্দু মানে কত, 0 0, তাহলে এখান থেকে পেয়ে যাবো a মাইনাস 0 বাই b মাইনাস 0, তাহলে এখান থেকে পেয়ে যাবো a বাই b, ভুল হলো,
এটা হয়ে যাবে বি মাইনাস জিরো, মানে এখানে প্রথমে কী ছিল y1 মাইনাস y2, তার মানে প্রথমে এটাকে বলা হয় এম, এখানে যদি পয়েন্টগুলো থাকে এক্স আর ওয়াই, তাহলে এটাকে কী বলা হয়, এটাকে ভুজ, আর এটাকে বলা হয় কোটি। তাহলে কোটিগুলির অন্তর বাই ভুজের অন্তর, তাহলে কোটির অন্তর এখানে বি মাইনাস জিরো বাই ভুজের অন্তর মানে হচ্ছে এ মাইনাস জিরো, তাহলে অন্তর মানে বিয়োগফল। তাহলে প্রথমে আমরা কোটির অন্তর লিখবো, কোটি মানে ওয়াই এর, তাহলে বি মাইনাস এ মানে বি বাই এ হয়ে যাবে। যদি মূল বিন্দু থেকে কোনো একটা বিন্দু দেওয়া থাকে তার যদি প্রবণতা বের করি তাহলে সেটা বি বাই এ হয়ে যায়। এগুলো ছিল। এবার আমরা স্পেশাল কিছু ফর্ম দেখবো সরলরেখা, সেগুলো দেখি চলো। এবার আমরা দেখবো সরলরেখা সমীকরণের বিভিন্ন আকার, কতগুলো আকার রয়েছে, মোটামুটি 7টা আকার রয়েছে, সেই আকারগুলোর সমীকরণ আমরা দেখব। আরেকটা জিনিস মনে রাখবে, যদি যে কোনো দুটি সমান্তরাল সরলরেখা, এটা একটা সরলরেখা, এদের সমান্তরাল সরলরেখার প্রবণতা মানে এম এর ভ্যালু সেম হবে। এটা যদি m1 হয়, এটা যদি m2 হয়, তাহলে এদের m1 = m2 হবে। আর যদি কোনো একটা সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে L1 L2, তাহলে এদের যদি m1 হয় আর এর প্রবণতা যদি m2 হয়, তাহলে m1 × m2 = -1 হবে। এই দুটো মনে রাখবে। যদি কোনো দুটো সরলরেখা সমান্তরাল হয় তাহলে তাদের প্রবণতা সেম হয়, আর যদি তারা লম্ব হয় বা পারপেন্ডিকুলার হয় তাহলে m1 আর m2 গুণফলটা -1 হয়ে যায়। এটা রেজাল্টটা আমাদের অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে, তাই এটা বলে দিলাম। এবার বলছে সরলরেখা সমীকরণের বিভিন্ন আকার। এবার আমি লিখবো x অক্ষ বা x অক্ষের দেখো, এটা 1 নম্বর বলছে x অক্ষ বা x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। যারা লেখা বুঝতে পারবে না তাদের জন্য করে দিচ্ছি, সেটা কি x অক্ষ, x অ্যাক্সিসের সমীকরণ কি হয়, y সমান এখানে 0 হয়ে যায়, আর x সমান মান লাগে এই পয়েন্টটা কি হবে a, 0 সবসময় y, এখানে এটা যদি হয় b, 0, তার মানে সবসময় y পয়েন্টে 0, তাহলে y সমান 0। আবার x অক্ষের সমান্তরাল, যদি x অক্ষ এটা হলো আর x অক্ষের সমান্তরাল হলে এই ডিস্টেন্সটা কত হয়, এই ডিস্টেন্সটা হয়ে যায়, যদি বি হয় এই ডিস্টেন্সটা, তাহলে এর সমীকরণ কী হয়ে যাবে, এর সমীকরণ হয়ে যায় y = b। আর নিচের দিকে থাকে তাহলে এই ডিস্টেন্সটা যদি বি হয় তাহলে এই নিচের দিকে আছে তাই -b, তাহলে এটা হয়ে যাবে y = -b। অনুরূপভাবে যদি y অক্ষ বা y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কী হয়ে যাবে, সেটা হয়ে যাবে 2 নম্বর, এটা হয়ে যাবে x = 0, এটা হয়ে যাবে y অক্ষের সমান্তরাল মানে y অক্ষের সমীকরণ। আর y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কী হবে, এটা যদি ডিস্টেন্সটা a হয় তাহলে এই ডিস্টেন্স এখান থেকে এই ডিস্টেন্সটা কত হবে, -a, যেহেতু এটা বাম দিকে হচ্ছে, তারপরে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হয়ে যাবে x = a বা x = -a, যেখানে এটা সবসময় পজিটিভ নেব, a > 0, এখানে b > 0, বিটা পজিটিভ নিতে হবে। তাহলে x অক্ষ বা x অক্ষের সমান্তরাল সরলরেখা আমরা পেলাম y সমান 0 আর y সমান b, y সমান -b। আর y অক্ষ বা y অক্ষ, আমি পুরোটা লিখে নিই, y অক্ষ বা y অক্ষের সমান্তরাল সরলরেখা কী হবে, x সমান 0 যদি y অক্ষ হয়, আর y অক্ষের সমান্তরাল হলে y = সামথিং কিছু কনস্ট্যান্ট, মানে সরি x = 0 হবে আর x = সামথিং কিছু পাবো। এটা আমাদের ছিল। এবার আমরা আসবো প্রবণতা ছেদিতাংশ আকার। নাম্বারে রয়েছে প্রবণতা ছেদিতাংশ আকার। এগুলো আমরা প্রুফ দেখাবো না, এগুলো ডাইরেক্ট ফর্মুলা লেখো। প্রবণতা মানে কি m, আর ছেদিতাংশ কোনো একটা পয়েন্টে ছেদ করবে সরলরেখাটা, তাহলে প্রবণতা ছেদিতাংশ আকার। ধরো এই যে একটা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি, এই অ্যাঙ্গেলটা যদি থিটা করে তাহলে এই প্রবণতা এটা কততে ছেদ করছে, 0,c বিন্দুতে, তাহলে এই প্রবণতা এর প্রবণতা যদি m হয় আর ছেদিতাংশের আকার হয় তাহলে y সমান mx + c হয়ে যায়, যেটা cটা কোন অক্ষকে ছেদ করবে, y অ্যাক্সিসকে c পয়েন্টে ছেদ করবে, তাহলে এটা হয়ে যাবে প্রবণতা ছেদিতাংশ আকার। এবার 4 নম্বরটা, এগুলো প্রুফ আছে বইয়ে দেখবে, প্রুফ আসে না তাই আমরা করাচ্ছি না। এবার এখান থেকে কিছু রেজাল্ট আছে, সেগুলো আমরা দেখে নিই। তাহলে প্রবণতা ছেদিতাংশ আকার যখন বলবে তখন এটা হয়ে যাবে। এবার যদি এখানে m সমান যদি 0 নিই, m সমান 0 নিই আর c সমানও 0 নিই, তাহলে কী পেয়ে যাব, y সমান 0 পেয়ে যাবো। আর y সমান 0 হলে কার সরলরেখা, x অক্ষের সরলরেখা পেয়ে যাব, x অক্ষের সরলরেখা। তাহলে x অক্ষের সরলরেখা এখান থেকে পেয়ে যাচ্ছি। এবার আমরা y অক্ষের সরলরেখা এখান থেকে পাবো কি, y অক্ষের সরলরেখা পাওয়ার জন্য আমাদের y অ্যাক্সিসের প্রবণতা কি হয়, y অ্যাক্সিসের প্রবণতা হয়ে যায় অনির্ণেয়। কেন, কারণ কি এটা tan π/2 হয়ে যায়, তাই y অ্যাক্সিসে m এর ভ্যালুটা পাওয়া যায় না, ওই জন্য এখানে y অক্ষের সমীকরণ
এটা থেকে পাবো না, সমীকরণ পাওয়া যাবে না। তাহলে ওয়াই অ্যাক্সিসের সময় এটা এক্স অক্ষের সরলরেখা তো পেয়ে গেলাম, কিন্তু ওয়াই অক্ষের সরলরেখা পাচ্ছি না কেন? কারণ কি এখানে ওয়াই অ্যাক্সিসের যে এম ভ্যালুটা, এই যে এম, এই এম এর ভ্যালুটা এখানে তো এক্স অ্যাক্সিসের জন্য তো এটা জিরো হয়ে যায়, প্রবণতা জিরো হয়ে যায়। আর এক্স অ্যাক্সিসে তো কনস্ট্যান্ট জিরো হবে, কারণ কোনো কোথায় ছেদ করবে না, ওই জন্য ওয়াই ইকুয়াল টু জিরো। এটা এক্স অক্ষের সরলরেখা পাচ্ছি, কিন্তু এক্স অক্ষের সরলরেখার সমীকরণ পাচ্ছি, কিন্তু ওয়াই অক্ষের সমীকরণ পাওয়া যাচ্ছে না কেন? কারণ কি ওয়াই অক্ষের ক্ষেত্রে এম এর ভ্যালুটা অনির্ণয় হয়ে যায়, যেটা আমি আগে দেখালাম, সেই জন্য এখানে ওয়াই অক্ষের সমীকরণ পাচ্ছি না। আর এখানে ধরো এম ইকুয়াল টু জিরো নিলাম আর সি নট ইকুয়াল টু জিরো নিলাম, তাহলে ওয়াই সমান কি পাবো? ওয়াই সমান সি। এটা কার সমীকরণ? এটা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, একটু আগে দেখালাম। তাহলে এখানে প্রবণতা ছেদিত অংশ থেকে এক্স অক্ষের সমীকরণ, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, এগুলো আমরা পেয়ে গেলাম। এবার 4 নম্বরে রয়েছে বিন্দু প্রবণতা আকার। 4 নম্বরে কি রয়েছে? বিন্দু প্রবণতা আকার। এটা কি দেওয়া থাকবে? কোনো একটা বিন্দু দেওয়া থাকবে, ধরো x1 y1, আর প্রবণতা দেওয়া থাকবে m। এই দুটো যদি দেওয়া থাকে এবং প্রবণতা m, তাহলে কোনো একটা সরলরেখার যদি প্রবণতা আমরা পেয়ে যাই এবং বিন্দু পেয়ে যাই, তাহলে তার সরলরেখার সমীকরণটা হয়ে যাবে y মাইনাস y1 ইজ ইকাল টু m ইন্টু এক্স মাইনাস x1। এই y আর এক্সটা কি? এটা আননোন। এক্স আর ওয়াই মানে কোনো একটা সমীকরণ নির্ণয়ের জন্য তো দুটো আননোন দরকার হবে, নাহলে তো সরলরেখার সমীকরণ পাবো না আমরা। আর সরলরেখার সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম হয়ে যায় বা সাধারণ আকার এক্স প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। এটা সাধারণ আকার বলা হয় সরলরেখার, সাধারণ আকার। এবার আমরা বললাম বিন্দু প্রবণতা আকার কি? কোনো একটা বিন্দু দেওয়া থাকবে এবং যদি প্রবণতা দেওয়া থাকে, তাহলে এই সমীকরণটা আসে। এটা প্রুফ আমরা করাচ্ছি না। তাহলে বিন্দু প্রবণতা আকার, এইগুলো আকার কিন্তু মনে রাখবে, এগুলো কোশ্চেনে আসবে। তাহলে বিন্দু প্রবণতা আকার হচ্ছে এটা। বিন্দু প্রবণতা আকার হলো এখান থেকে আমরা y মাইনাস y1 ইজ ইকাল টু m ইন্টু এক্স মাইনাস x1, এটা বিন্দু প্রবণতা আকার। এখান থেকে আমরা প্রতিসম আকার সেটা দেখতে জন্য এটা এম সমান কি জানি? ট্যান থিটা। আর ট্যান থিটাকে আমরা কি লিখতে পারবো? সাইন থিটা বাই কস থিটা। তাহলে এখানে এম এর ভ্যালুটা যদি বসাই, তাহলে এখান থেকে পেয়ে যাবো y মাইনাস y1 সাইন থিটা বাই cos থিটা ইন্টু এক্স মাইনাস x1। এবার এখান থেকে যদি সাইন থিটা এদিকে নিচে নিয়ে আসি, তাহলে y মাইনাস y1 বাই সাইন থিটা পাবো, ইকুয়াল টু এখান থেকে পেয়ে যাবো এক্স মাইনাস x1 সমান cos থিটা। এটা সমান আর আমরা সে মানে বলা আছে আর ধরে নিলাম। সেখানে আরটা কি? আরটা হচ্ছে ওই পয়েন্টের ডিস্টেন্স। আরটা হচ্ছে ওই পয়েন্টের ডিস্টেন্স, এক্স কমা ওয়াই পয়েন্ট থেকে x1, y1 পয়েন্টের যে দূরত্ব, সেটা হচ্ছে আর। তার মানে দূরত্বের ফর্মুলা আমরা আগের চ্যাপ্টারে কোঅর্ডিনেট চ্যাপ্টার জিওমেট্রিতে পড়েছিলাম ক্লাস 9-এ। x মাইনাস x1 বাই y মাইনাস y1 তার হোল স্কয়ার। দুটো পয়েন্ট দেওয়া থাকলে তাদের ভুজের মানে x মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস y1 তার হোল স্কয়ার, এটা ফর্মুলা আর। তাহলে যেখানে আরটা এটা, এখান থেকে আমরা এটাকে বলা হয় প্রতিসম আকার। প্রতিসম আকার, এই আকারও কোশ্চেন আসতে পারে। তাহলে এটাকে বলা হবে প্রতিসম আকার। তাহলে আরটা কি? আরটা হচ্ছে এক্স ওয়াই এবং x1 y1 এর দুটি বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে এখান থেকে এই আকারটাকে বলা হবে প্রতিসম আকার। তাহলে এই আকারটাও আমরা কাজে থাকবে, প্রতিসম আকার। এবার আমরা 5 নম্বরে আসবো। দুটি বিন্দু প্রদত্ত দুই বিন্দু আকারে যে সরলরেখার ফর্ম, সেটা আমরা দেখব। 5 নম্বর বলছে দুই বিন্দু আকার। তাহলে দুই বিন্দু আকারটা কেমন হবে? ধরো x1, y1 আর x2, y2 দুটো বিন্দু দেওয়া আছে। এই দুটো বিন্দু দেওয়া থাকলে তার সরলরেখার সমীকরণটা হয়ে যাবে y মাইনাস y1 ইজ ইকাল টু y1 মাইনাস y2 বা y2 মাইনাস y1, যে কোনো একটা লিখতে পারো। y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 ইন্টু এক্স মাইনাস x1। আগে আমরা একটা প্রবণতার বিন্দু আকার কী ছিল? y মাইনাস y1 ইজ ইকাল টু m ইন্টু এক্স মাইনাস x1 ছিল না প্রবণতা বিন্দু আকারে? তাহলে এখান থেকে এই m এর ভ্যালুটা এখানে জাস্ট বসিয়ে দিয়েছি। m এর ভ্যালুটা যখন দুটো বিন্দু দেওয়া থাকবে তখন m এর ভ্যালু আমরা শিখালাম। m এর ভ্যালুটা বসিয়ে দিলে এটা হয়ে যাবে দুই বিন্দু আকার সরলরেখার সমীকরণ। তাহলে দুই বিন্দু আকার আমরা বের করলাম। 6 নম্বরে আমরা দেখব ছেদিতাংশ আকার। ছেদিতাংশ আকার কি? সেটা যদি এক্স অ্যাক্সিসকে কোনো a,0 বিন্দুতে ছেদ করে, ওয়াই অ্যাক্সিসকে 0,b বিন্দুতে যদি কোনো একটা সরলরেখা ছেদ করে, তাহলে এরকম একটা স্পেশাল আকার হবে, তাকে বলা হয় ছেদিতাংশ আকার। সেটা হয়ে যায় x বাই a প্লাস y বাই b সমান 1। এটা বলা হয় ছেদিতাংশ আকার। এটা কি করে আসে দেখো, আমরা দুই বিন্দু আকারের সমীকরণে আমরা দেখালাম। দুই বিন্দু আকারের সমীকরণটা কি হয়? y মাইনাস y1 ইজ ইকাল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 ইজ ইন্টু
এক্স মাইনাস এক্স ওয়ান, এখানে যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, এটা ধরে নিলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা ধরে নিলাম এক্স টু ওয়াই টু, তাহলে এখান থেকে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত, ওয়াই ওয়ান হচ্ছে বি, তাহলে ওয়াই মাইনাস বি ইজিক্যাল ওয়াই টু হচ্ছে জিরো, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, তাহলে এটা হচ্ছে মাইনাস বি, এখানে এক্স টু কত, এক্স টু হচ্ছে এ আর জিরো, তাহলে এটা হচ্ছে এ ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান কত পেয়েছি জিরো, তাহলে এটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে এখান থেকে পেয়ে যাবো ওয়াই মাইনাস বি ইজিক্যাল টু মাইনাস বি বাই এ ইন্টু এক্স, তাহলে উভয় পক্ষকে আমরা এ দিয়ে, উভয় পক্ষ আমরা এটাকে যদি কী করি, এটা এদিকে নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে ওয়াই প্লাস বি বাই এ ইন্টু এক্স ইজিক্যাল টু বি, বিটা ওদিকে নিয়ে গেলাম। এবারে আমরা এখান থেকে এ লসাগু হইলে এটাকে হয়ে যাবে ওয়াই এ প্লাস বি এক্স ইজিক্যাল টু এ বি, উভয় পক্ষকে যদি এ বি দিয়ে ভাগ করি, তাহলে এ বি দিয়ে ভাগ করলে এখানে পড়ে থাকবে কত, ওয়াই বাই বি, আর এখানে পড়ে থাকবে এক্স বাই এ ইজিক্যাল টু ওয়ান, তার মানে এটাই পেয়ে যাচ্ছি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান। যদি ভুলে যাও ছেদিতাংশ আকার, তাহলে এই পয়েন্ট আকার থেকে আমরা বের করতে পারবো ছেদিতাংশ আকার, তাহলে ছেদিতাংশ আকার হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান ওয়ান, এটা আমরা পয়েন্ট থেকে, এর আগে যেটা দুটো বিন্দু থাকলে যে ফর্মুলা শিখালাম সেখান থেকে এটা পেয়ে যাবো, কিন্তু এটা যদি মনে থাকে তাহলে তাড়াতাড়ি হবে অঙ্কটা, তাই জন্য এটা ইম্পর্টেন্ট ছেদিতাংশ আকার। তো অভিলম্ব আকার কি, কোনো একটা সরলরেখা যদি মূলবিন্দু থেকে ডিস্টেন্সটা পি হয়, মূলবিন্দু থেকে ডিস্টেন্সটা যদি পি হয়, পি হবে সবসময় পজিটিভ, যেহেতু এটা ডিস্টেন্স, তাহলে পি সবসময় পজিটিভ হবে। যদি পি হয় তাহলে এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে এই যে লম্বটা আলফা কোণ উৎপন্ন করে, তাহলে এর অভিলম্ব আকার সমীকরণটা হয়ে যায় এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজিক্যাল টু পি, এটা পিথাগোরাসের উপপাদ্য সব প্রয়োগ করে হেনাতেনা করে এটা আসে, তাহলে এটা আমাদের স্পেশাল কেস, এটা মনে রাখতে হবে। যদি পিটা কি, পিটা হচ্ছে মূলবিন্দু থেকে সরলরেখার ডিস্টেন্স, মূলবিন্দু থেকে সরলরেখার যে লম্ব দূরত্ব বা শর্টেস্ট ডিস্টেন্স যেটাকে বলা হবে, বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, যেটা যেহেতু পারপেন্ডিকুলার আমরা টেনেছি বা লম্ব টেনেছি, সেই জন্য এই পিটা হচ্ছে, আমি আর লিখছি না, মুখে বলে দিলাম, তাহলে এই ফর্মুলাটা হয়ে যাবে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। তাহলে এই ছিল আমাদের সরলরেখা সমীকরণের বিভিন্ন আকার, আশা করি বুঝতে পেরেছো। এবার আরও কিছু দেখবো, সেটা কি সরলরেখা সমীকরণে সাধারণ আকারকে বিভিন্ন আকারে কি করে প্রকাশ করা যায় সেটা আমরা দেখব। দেখো এইটা একটা সরলরেখার জেনারেল ফর্ম এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, এটাকে আমরা প্রথমে আমরা প্রবণতা ছেদিত অংশ আকারে যদি কি করে প্রয়োগ করব, প্রবণতা ছেদিতাংশ আকার, তাহলে প্রবণতা ছেদিত অংশ আকার মানে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই আকারে আমাকে গঠন করতে হবে। তাহলে এটা গঠন করার জন্য আমরা প্রথমে ওয়াই এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণটা লিখলাম, তাহলে এখান থেকে কী হয়ে যাবে, ওয়াই এর ভ্যালুটা বার করতে হবে, তাহলে বিওয়াই ইজিক্যাল টু মাইনাস সি মাইনাস এ এক্স মাইনাস সি হয়ে যাবে। এবার ওয়াই সমান কী পেয়ে যাবে, মাইনাস এ বাই বি ইন্টু এক্স মাইনাস সি বাই বি, তাহলে এখানে এম এর ভ্যালু কত পেলাম, এম এর ভ্যালু পেয়ে গেলাম মাইনাস এ বাই বি, আর সি ওয়ান নাম দিলাম, তাহলে সি ওয়ানের ভ্যালুটা মাইনাস সি বাই বি, তাহলে ওয়াই ইকুয়াল টু, যেখানে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে লিখে নিতে পারলাম। তাহলে এখানে সিটা কি, সি ওয়ান আকারে লিখে নিতে পারলাম। তাহলে সি ওয়ানটা কি, এম এক্স প্লাস সি ওয়ানটা হচ্ছে মাইনাস সি বাই বি, আর এমটা হচ্ছে এটা, তাহলে এটাকে বলা হবে প্রবণতা ছেদিতাংশ আকার। তাহলে এই এম এক্স প্লাস সি আকারে এই যে এই সাধারণ সমীকরণ এটাকে লিখতে পারলাম, সেটাকে বলা হয় প্রবণতা ছেদিতাংশ আকার। এবার দুই যদি ছেদিতাংশ আকারে লিখি, ছেদিতাংশ আকার, তাহলে ছেদিতাংশ আকারে যদি লিখি এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, ছেদিতাংশ আকারটা কী ছিল, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান ওয়ান, তাহলে এটাকে ওদিকে ওয়ান করার জন্য আমরা প্রথমে মানে এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু মাইনাস সি ওদিকে নিলাম, এবার মাইনাস সি দিয়ে উভয় পক্ষকে ডিভাইড করবো, তাহলে এক্স বাই মাইনাস সি প্লাস ওয়ান আনার জন্য ডান দিকে ওয়ান আনতে হবে, প্লাস পিওয়াই বাই মাইনাস সি ইকুয়াল টু ওয়ান। এবার আমরা এটাকে নিচে নিয়ে আসলে কী হয়ে যাবে, মাইনাস সি বাই এ, মানে সি বাই এর ওপরে গেলে সেটা রেসিপ্রোকাল হয়ে এ এক্স হয়ে যাবে, প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই বি ইকুয়াল টু ওয়ান। তাহলে এটাকে বলা হয় ছেদিতাংশ আকার, যেটা এক্স অ্যাক্সিসকে মাইনাস সি বাই এ কমা জিরোতে ছেদ করবে, আর ওয়াই অ্যাক্সিসকে জিরো কমা মাইনাস সি বাই বি বিন্দুতে ছেদ করবে, এটাকে বলা হবে ছেদিতাংশ আকার। এবার আমরা আসবো নর্মাল ফর্ম বা অভিলম্ব আকার, যেটা শিখলাম এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, সেটা আমরা দেখবো। চলো তাহলে দেখো এবার আমরা অভিলম্ব আকার পেলাম, তাহলে এটা আমরা জেনারেল ফর্ম আর এক নাম্বার, আর এটা আমরা অবিলম্ব আকার এটা আমরা পেলাম। জেনারেল ফর্ম থেকে আমরা মাইনাস সিটাও দিয়ে নিয়ে গেছি। তাহলে এই দুটো যেহেতু একই সরলরেখা, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এ বাই কস আলফা ইজিক্যাল টু বি বাই সাইন আলফা ইজিক্যাল টু মাইনাস সি বাই পি। তাহলে এখানে সি বাই পি সমান, তাহলে সি বাই পি, তাহলে সি বাই পি নিচে, তাহলে এদিকে মাইনাস চলে আসবে, তাহলে মাইনাস এ বাই কস আলফা ইজিক্যাল টু মাইনাস বি বাই সাইন আলফা
এটা আমরা পেলাম। এবার আমরা কি করব, এই যে এখানে কস আর সাইন আর পি এর ভ্যালুটা বার করার চেষ্টা করব এ আর বি দিয়ে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি, এই ক্লাস 10-এ আমরা শিখেছি এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উভয়কে স্কোয়ার করলাম দিয়ে রুট নিলাম, তাহলে কস স্কোয়ার নিচে হয়ে যাবে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার আলফা, কস স্কোয়ার আলফা, এটা পজিটিভ নিয়েছি, তাহলে এখান থেকে এটা পজিটিভ, এটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 1, তার মানে এখান থেকে এটা পেয়ে যাবো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ এটা 1 কেন, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার আলফা সমান 1 হয়ে যায় আর 1 এর রুট 1ই হবে, তাহলে এটা সি বাই পি পেলাম। তাহলে এখান থেকে আমরা পি এর ভ্যালুটা কী পাবো, পি পেয়ে যাব সি বাই পি, যদি এটা হয় তাহলে পি সমান এটা উল্টে যাবে, পি সমান সি বাই পি, সি বাই পি সমান হয়ে যায় রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখান থেকে পি এর ভ্যালু কী হয়ে যাবে 1 বাই পি সমান এটা, তাহলে এটা উল্টে যাবে সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে পি এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম পি সমান সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অনুরূপভাবে এখান থেকে কস আলফা কত হবে, কস আলফা হয়ে যাবে মাইনাস এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অনুরূপভাবে সাইন আলফা কত হবে, সাইন আলফা হয়ে যাবে মাইনাস বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই ভ্যালুগুলো এই 2 বসাবো, তাহলে 2 থেকে পাই, তাহলে 2 থেকে কি পাচ্ছি এক্স কস আলফা, মানে এক্স কত, এক্স কস আলফার ভ্যালু কত, কস আলফার ভ্যালু হয়ে যাবে মাইনাস এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস সাইন আলফার ভ্যালু বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই ইজ ইকাল টু পি, পি মানে হচ্ছে সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার মাইনাসটাকে যদি কমন নিয়ে নিই তাহলে এখান থেকে পড়ে থাকবে কত, এ এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু মাইনাসটা এদিকে চলে আসবে সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে এই ফর্মুলাটা পেলাম, এই ফর্মুলাটা হচ্ছে মানে জেনারেল ফর্ম, মানে সাধারণ ফর্মের থেকে নর্মাল ফর্মে আমরা নিয়ে আসলাম। তাহলে এটা সাধারণ ফর্ম থেকে অভিলম্ব আকার বা নর্মাল ফর্ম নিয়ে আসলাম। আরও দুটো ফর্মুলা আছে, সেটা দেখে নিয়ে আমরা নেক্সট ক্লাসে কোশ্চেনে যাবো। তো সেই দুটো ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো দেখে নিই চলো। দেখো এখানে দেখবো দুটি প্রদত্ত সরলরেখা ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, তাহলে এটা একটা সরলরেখা আর এটা একটা সরলরেখা, এটা আমরা একবারে করে নিয়েছি। এর যদি ছেদবিন্দু আলফা কমা বিটা বিন্দুতে যদি টাচ করে সরলরেখাটা, তাহলে আলফার ভ্যালুটা হয়ে যায় এই বিএন মাইনাস সিএম বাই এম মাইনাস বিএল। এটা বজ্রগুণনের সাহায্যে আমরা এটা সলভ করেছি, সলভটা আমরা দেখাচ্ছি না, বজ্রগুণন ক্লাস 10 করেছো, তাহলে তোমরা ইজিলি সলভ করতে পারবে। তাহলে বিটার ভ্যালুটা হয়ে যাবে এই বিটার ভ্যালুটা হয়ে যাবে এই সিএল মাইনাস এএন ইকুয়াল বাই এম মাইনাস বিএলটা নিচে সমান আছে, যেখানে এম মাইনাস বিএলটা হচ্ছে নট ইকুয়াল টু 0, এম মাইনাস বিএলটা নট ইকুয়াল টু 0। এবার আমাদের প্রশ্ন হলো এম মাইনাস বিএল যদি 0 হয়ে যায়, এম মাইনাস বিএল সমান যদি 0 হয়ে যায় তাহলে কি হবে, এম ইজ ইকুয়াল টু বিএল হয়ে যাবে। তাহলে এখান থেকে কি পাবো, এখান থেকে এ বাই এল সমান বি বাই এম পাবো। এবার এই সরলরেখাটার প্রবণতা কি হবে, এই সরলরেখার প্রবণতা কি হয়, এই সরলরেখাটার প্রবণতা হয়ে যাবে বিওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এ এক্স প্লাস সি, মাইনাস এ এক্স মাইনাস সি, তাহলে ওয়াই ইজ ইকাল টু মাইনাস এ বাই এক্স এ বাই বি এক্স মাইনাস সি, তাহলে মাইনাস এ বাই বি, তাহলে এখান থেকে এটা লিখতে পারবো না, এ বাই বি ইজ ইকাল টু এল বাই এম, তাহলে কোনাকুনি গুণ করলে এম আসবে, তাহলে এখান থেকে এ বাই বি উভয় পক্ষকে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে মাইনাস এ বাই বি মাইনাস এল বাই এম। তাহলে মাইনাস এ বাই বি কার প্রবণতা, এম1, এই 1 নম্বর সমীকরণের প্রবণতা, এটাকে যদি এম1 লিখি তাহলে এর প্রবণতা মানে এম1 কত, মাইনাস এ বাই বি, তাহলে এখানে এম1 এটা যদি এম1 হয় আর এটার প্রবণতাও সেমভাবে পাবো, এম2 কত পাবো, এম2 সেমভাবে পাবো মাইনাস এল বাই এম, মাইনাস এল বাই এম। তাহলে এটা যদি এম2 হয় তাহলে আমরা জানি এম1 এম2 কখন হয়, যখন সরলরেখা দুটি সমান্তরাল হয়। তাহলে এই যদি তাদের প্রবণতা সেম হয়ে যায় তার মানে সরলরেখাটা কোথাও কাট করবে না, মানে আলফা আর বিটার ভ্যালুটা পাবো না, তারা সমান্তরাল হয়ে যাবে। সমান্তরাল হওয়া মানে কি, তাদের ছেদ বিন্দু থাকবে না, মানে কোথাও কাট করবে না। কোনো একটা সরলরেখা সমান্তরাল হওয়ার মানে কি, এরা যতই বাড়িয়ে যাবে, যেমন রেল লাইনে যতই বাড়িয়ে যাবে তাদের কাট পয়েন্ট থাকবে না, যখন সমান্তরাল থেকে ব্যাকে হয়ে যাবে তখন একটা কাট পয়েন্ট পেয়ে যায়, কিন্তু সমান্তরাল যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা কাট পয়েন্ট তার ছেদবিন্দু পাবো না। তাহলে কেন পাচ্ছি না, যদি এ মাইনাস বিএল নট ইকুয়াল 0 হলে তাদের ছেদবিন্দু পাচ্ছি, আর 0 হলে সেটা সমান্তরাল হয়ে যাচ্ছে, আর সমান্তরাল হওয়ার জন্য আলফা বিটা মানে এই যে ছেদবিন্দুর স্থানাঙ্ক বলেছি সেটা আমরা নির্ণয় করতে পারবো না। এটা এ মাইনাস বিএল ইকুয়াল 0 হলে এই কেসটা অ্যারাইজ করে। এবার বলছে দুটি প্রদত্ত সরলরেখা, ধরো এ এক্স1 প্লাস বি ওয়াই1 প্লাস সি1 ইকুয়াল টু 0 একটা সরলরেখা আছে, a1x প্লাস b1y, আর একটা সরলরেখা আছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এই দুটো সরলরেখা কখন ছেদবিন্দু সরলরেখা সমীকরণ, প্রদত্ত সরলরেখা ছেদবিন্দুগামী সরলরেখা সমীকরণ কখন হবে, যদি এটাকে ax প্লাস by
প্লাস C1 প্লাস কে দিয়ে এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা যদি 0 হয়ে যায়, কেটা কি কে নট ইকুয়াল টু 0 আর যে কোনো কনস্ট্যান্ট এটা যদি 0 হয় তাহলে দুটি পদার্থ সরলরেখা ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ হয়। আর যদি তিনটি থাকে তাহলে আরেকটা সরলরেখা যদি হয়ে যায় a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়াল টু 0, এটা 3 নাম্বার। তিনটি থাকলে এই পি a1x প্লাস b1y প্লাস c1 প্লাস কিউ হলে সেকেন্ড a2x প্লাস b2y প্লাস c2, এগুলো অঙ্ক করতে গিয়ে আরও ভালোভাবে ক্লিয়ার হবে। PQ আর a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, যেখানে কি PQ আর PQ, যেখানে কি P নট ইকুয়াল টু 0, Q নট ইকুয়াল টু 0 আর R নট ইকুয়াল টু 0 এবং এগুলো কনস্ট্যান্ট। যদি প্রথমটাকে P দিয়ে মাল্টিপ্লাই করি, যে কোনো কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করি, দ্বিতীয়টাকে যে কোনো কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করি, তৃতীয়টাকে যে কোনো কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করি, দিয়ে তাদের প্রোডাক্টে যদি 0 আসে তাহলে এটাকে তিনটি পদার্থ সরলরেখা ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ বলা হবে। আর এটা যখন দুটো পারবো তখন এখানে কেটা একটা মাল্টিপ্লাই হলে সেটা দুটো বিন্দু সরলরেখার সমীকরণ। এই ব্যাপারটা আমরা যখন কোশ্চেনে আসবো তখন আরও ভালোভাবে ক্লিয়ার হবে। তাহলে আজকে আমরা বেসিক কনসেপ্টটা পড়ে নিলাম, নেক্সট আমরা অনুশীলনী অঙ্ক নেক্সট ক্লাসে করব। তো আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ এবং ভিডিওটি বন্ধুর মাঝে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ।